সুপ্রিয় শিক্ষার্থী ও ভিউয়ার্স, জীববিজ্ঞান বিষয়ক ইউটিউব চ্যানেল বায়োলজি স্কুলসের পক্ষ থেকে আমি নীতিশ স্যার তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। সরকারি বিএল কলেজ খুলনা আয়োজিত অনলাইন ক্লাসের অংশ হিসেবে প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর পর্যায় বা মাস্টার শ্রেণীর দ্বিতীয় ক্লাস নিয়ে আজ হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয় ফিশ পপুলেশন ডিনামিক্স এর এরিয়া বা স্কোপ এবং অবজেক্টিভস নিয়ে। তো চলো দেরি না করে শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথম যে ক্লাসটি করেছিলে সেখানে সংশ্লিষ্ট সিলেবাসের পপুলেশন ডিনামিক্স সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছিলে। আজ আমি তোমাদের এই ফিশ পপুলেশন ডিনামিক্সের এরিয়া বা স্কোপ কতটুকু এবং তার অবজেক্টিভস কি এই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা এরিয়া বা অবজেক্টিভ সম্পর্কে এই দুটির পার্থক্য কি একটু জানার চেষ্টা করি। প্রথমে তোমরা দেখো এরিয়া, যাকে আমরা আওতা বলে থাকি, অন্যভাবে বলা যায় স্কোপ বা পরিসর। তো এরিয়া বলতে আমরা বুঝি সংশ্লিষ্ট বিষয় বলতে এখানে ফিশ পপুলেশন ডিনামিক্স, তার আউটকাম, আউটপুট এবং বেনিফিটস এবং সেইগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাজ, সামগ্রিকভাবে আমরা এটাকে এরিয়া বা স্কোপ বলে থাকি। অন্যদিকে অবজেক্টিভস বলতে শুধুমাত্র সংশ্লিষ্ট বিষয় অর্থাৎ ফিশ পপুলেশন ডিনামিক্সের আউটপুটস, আউটকামস এবং বেনিফিটসকে বোঝানো হয়। আমরা এখন একটা একটা করে, অর্থাৎ প্রথমে এরিয়া অফ পপুলেশন সম্পর্কে, এরিয়া অফ ফিশ পপুলেশন ডিনামিক্স সম্পর্কে তোমাদের ধারণা দিব। তোমরা দেখো ফিশ পপুলেশন ডিনামিক্সের প্রথম যে শিরোনামটি আমরা দিয়েছি সেটা হচ্ছে পপুলেশন স্ট্রাকচার। পপুলেশন সম্পর্কে তোমরা আগেই জেনেছিলে, একটি প্রজাতি যতগুলি সদস্য একটি নির্দিষ্ট স্থানে থাকে তাদের সামগ্রিককে আমরা পপুলেশন বলে থাকি। এই পপুলেশনে আকার বলতে আমরা কি বুঝি? তো পপুলেশন আকার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে বিভিন্ন এজ গ্রুপে মেল ও ফিমেলের যে পরিমাণ, সেই পরিমাণকে আমরা বলি পপুলেশনের আকার। এটি নর্মালি পপুলেশন পিরামিডের মাধ্যমে উপস্থাপন করা হয়। তোমরা একটা পিরামিড আকৃতি শেপ দেখতে পাচ্ছ এখানে, একটু খেয়াল করো। এদিকে পুরুষ এবং এদিকে স্ত্রী সংখ্যা বোঝানো হয়েছে, আর এইদিকে তোমরা কিছু নাম্বার দেখতে পাচ্ছ যেটা 0 থেকে 4, 5 থেকে 9, 10 থেকে 14, এইগুলো সবই হচ্ছে এজ গ্রুপ, অর্থাৎ এই এজের মধ্যে যারা, তাদের সদস্য সংখ্যা এখানে দেওয়া আছে। পরবর্তী 5 থেকে 9 বছর বয়সী যারা, তাদের সংখ্যা এখানে দেওয়া আছে। আস্তে আস্তে সংখ্যাটা উপরের দিকে কমছে। এইটিকে বলা হয় পপুলেশনের আকার বা পপুলেশন স্ট্রাকচার। এরপরে আমরা যদি একটু খেয়াল করি, দ্বিতীয় যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে এজ বা বয়স। বয়স বলতে আমরা কি বুঝি তোমরা একটু খেয়াল করো, যে এখানে দেখো একটা মাছের প্রথমে একটা ডিম থেকে ছোট একটা পোনা বের হয়েছে, তারপর মাছটা একটু বড়, তার থেকে আর একটু বড়। অর্থাৎ কোনো জীবের জীবনে যতটুকু সময় অতিক্রম করে এটিকে তার বয়স বলা হয়। অর্থাৎ ডিম থেকে এটা হয়তো 10 দিন, এটা হয়তো 2 মাস, এটা হয়তো 4 মাস, এগুলি সবই হচ্ছে তার বয়স বা এজ। এরপরে দেখো আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে অ্যাবান্ডেন্স অফ ফিশ, অর্থাৎ মাছের প্রাচুর্যতা। তো মাছের প্রাচুর্যতা আমরা বলতে কি বুঝি? বলছে কোনো নির্দিষ্ট এলাকায় মাছের সংখ্যা বা পরিমাণ বলতে সেটা ওজনে আর কি, এই পরিমাপকে বলা হবে মাছের প্রাচুর্যতা। কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বা পপুলেশনে মাছের সংখ্যা যদি কম থাকে তাকে বলা হবে কম প্রাচুর্যতা, বেশি থাকলে তাকে বলা হবে বেশি প্রাচুর্যতা। এরপরে আমরা দেখি পরবর্তী 4 নম্বর যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে মাছের গ্রোথ বা মাছের বৃদ্ধি। তো মাছের বৃদ্ধি তোমরা একটু ছবি দেখতে পাচ্ছ এখানে খেয়াল করে। প্রথম একটি মাছ 7 উইক অর্থাৎ 7 সপ্তাহ বয়সী একটি মাছ। এরপরে দেখো 8 উইক, 9 উইক, ক্রমে আকার আকৃতি চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এখানে তোমার জন্মের পর থেকে কোনো জীবের আকৃতির যে পরিবর্তনটা অবশ্যই ধনাত্মক। জন্মের পর থেকে কোনো জীবের আকৃতির যে ধনাত্মক পরিবর্তন,
এই পরিবর্তনকে আমরা বলে থাকি মাছের বৃদ্ধি, এবং এটি সংগঠন হওয়ার জন্য মূলত মাছের মাংস বৃদ্ধির মাধ্যমে এটি হয়ে থাকে, এবং যার প্রধান কৌশল হচ্ছে প্রোটিন সংশ্লেষণ। তাই মাছের বৃদ্ধি সম্পর্কে বলা হয়েছে যে প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে মাছের মাংস বৃদ্ধির প্রক্রিয়াকে বৃদ্ধি বলা হয়। এরপরে আমরা একটু খেয়াল করি 5 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে রিক্রুটমেন্টস অফ ফিশ, মাছের প্রবেশন সম্পর্কে গতদিন তোমাদেরকে একটু ধারণা দিয়েছিলাম। প্রবেশন বলতে আমরা যেটা বুঝি যে একটা ফিশ স্টক, যেটা একটা পপুলেশন, এই পপুলেশনটা ইনক্রিজ হওয়ার দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে বার্থ, একটা হচ্ছে ইমিগ্রেশন। অর্থাৎ মূল যে পপুলেশন থাকে কোনো জলাশয়ে, সেই পপুলেশনে যে মাছরা জন্মলাভ করে তারা সাধারণত একই বয়স শ্রেণীর হয়ে থাকে। এই ছোট আকারের মাছ যখন পপুলেশনে আস্তে আস্তে তাদের দৈহিক বৃদ্ধি হয়, তখন তারা আহরণযোগ্য মজুদ, অর্থাৎ যে মাছগুলি সাধারণত ধরার উপযোগী হয় এটাকে আমরা বলি আহরণযোগ্য মজুদ। এই আহরণযোগ্য মজুদে পরিণত হয়, ছোট মাছ আস্তে আস্তে বড় হয়। আর অন্যদিকে অন্য এলাকা থেকে মাছ তোমার এই পপুলেশনে আসতে পারে, এইটাকে বলা হয়, এই টোটালটাকে বলা হবে রিক্রুটমেন্ট বা মাছের প্রবেশন। এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে ফিশ মর্টালিটি, অর্থাৎ মাছের মৃত্যুহার। মাছের মৃত্যুহার বলতে আমরা বুঝি যে প্রতি একক সময় মৎস্য প্রজাতির সদস্যদের মৃত্যুর যে আনুপাতিক সংখ্যা, এইটাকে বলা হয় মাছের মৃত্যুহার। পরবর্তীতে আমরা 7 নম্বর যে পয়েন্টটি সেটি আমরা দেখি যে ফিশ মার্কিং এবং ট্যাগিং। ফিশ মার্কিং এবং ট্যাগিং সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। আমরা একটু ছবি দেখি, তোমরা এদিকে একটা ছবি দেখতে পাচ্ছ যে মাছের এই মাছের লেজটা দেখো স্বাভাবিক আকৃতির, আর এই মাছের লেজটার কিনার, এই দুটো মাছের লেজ কিনার কাটা আছে, এটাকে বলছে ফিন ক্লিপিং, অর্থাৎ লেজ কেটে দেওয়া। এইটাকে বলা হয় মার্কিং অফ ফিশ, অর্থাৎ মাছকে চিহ্নিত করা। কোনো গবেষণার উদ্দেশ্য হোক বা অন্য কোনো উদ্দেশ্যে অনেক সময় মাছ চিহ্নিত করতে হয়। তো চিহ্নিত করার দুটি পদ্ধতি আছে, একটা হচ্ছে মার্কিং আর একটা হচ্ছে ট্যাগিং। তা ট্যাগিং বলতে সাধারণত আমরা অনেক সময় দেখা যায়, এই যে দেখা যাচ্ছে যে তার কানকোর উপরে একটা ছোট আকৃতির ধাতব পদার্থ মতো দেখা যাচ্ছে, এটাকে বলছে এক্সটার্নাল ট্যাগ। আর এইটি ভিতরে, পেটের ভিতরে দেখা যাচ্ছে এটাকে দেখা যাচ্ছে ইন্টারনাল ট্যাগ। এখানে কিছু নাম্বার টাম্বার দেওয়া থাকে, এটা সাধারণত ধাতব বা অধাতব পদার্থ দিয়ে তৈরি হয়, এগুলোকে ট্যাগ বলা হয়। তা বলতেছে গবেষণালব্ধ কোনো কাজ, রিসার্চ উদ্দেশ্যে যদি মাছের পপুলেশনের বৈশিষ্ট্য যেমন ঘনত্ব, মৃত্যুহার, আহরণ হার বা প্রবেশন হার ইত্যাদি, এগুলোকে বলছে পপুলেশনের বৈশিষ্ট্য, এবং তার বয়স ও বৃদ্ধি, চলাচল, মাইগ্রেশন ইত্যাদি জানার জন্য মাছকে বিশেষভাবে চিহ্নিত করার জন্য মার্কিং বা ট্যাগিং করা হয়। অর্থাৎ একে করা হয় মূলত এই সকল গবেষণালব্ধ কাজের উদ্দেশ্যে। তা কখনো মার্কিং করা হয়, কখনো ট্যাগিং করা হয়। তাহলে প্রথমে আমরা মার্কিং কাকে বলে আর ট্যাগিং কাকে বলে এই সম্পর্কে একটু ধারণা নিব। তা তোমরা একটু দেখো, এখানে প্রথম ট্যাগিং এর সংজ্ঞাটা দেওয়া আছে যে মাছ চিহ্নিত করার জন্য মাছের দেহে ধাতব ও অধাতব পদার্থ পরিয়ে, ধাতব পদার্থ হতে পারে, অধাতব পদার্থ হতে পারে, অর্থাৎ মেটালও হতে পারে, নন মেটালও হতে পারে, সেটাকে বলা হচ্ছে ট্যাগ। তোমরা একটু আগে দিলে ট্যাগ বা দুই ধরনের আছে, একটা এক্সটার্নাল ট্যাগ, একটা ইন্টারনাল ট্যাগ। ট্যাগ ব্যবহার করার যে পদ্ধতি এটাকে বলছে ট্যাগিং। আর 2 নম্বর যেটা দেখো, মানুষ হচ্ছে মাছের দেহে কোনো অংশ কেটে, যেটা তুমি দেখলে পিন ক্লেভিং করা হয়েছে, বা ছিঁড়ে অথবা কোনো রাসায়নিক পদার্থ প্রয়োগে মাছ চিহ্নিত করাকে মৎস্য মার্কিং বলে। এরপরে আমরা 8 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটু দেখি, মাছের পপুলেশন নিয়ন্ত্রণ। তো মাছের পপুলেশন নিয়ন্ত্রণকারী দুটি ফ্যাক্টর রয়েছে, আমরা একটু দেখি। ঘনত্ব নির্ভর ফ্যাক্টর, অর্থাৎ ডেন্সিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। যে সকল ফ্যাক্টর পপুলেশনের সংখ্যা বৃদ্ধি ভিতর থেকে নিয়ন্ত্রণ করে তাদেরকে বলা হয়, পপুলেশনের ভিতর থেকে নিয়ন্ত্রিত হয়, সেইটাকে বলছে ঘনত্ব নির্ভর ফ্যাক্টর। উদাহরণ যদি আমরা দিই, এখানে একটু খেয়াল করো যে বলছে মোস্ট ডেন্সিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টরস আর বায়োলজিক্যাল ইন নেচার অ্যান্ড ইনক্লুড, এর মধ্যে কী কী পড়ে? প্রিডেশন, তারপর বলছে ইন্টার অ্যান্ড ইন্টারস্পেসিফিক কম্পিটিশন অ্যান্ড প্যারাসাইটস। তা প্রিডেশন হচ্ছে শিকার যেটাকে বলা হয়, এবং আন্ত এবং অন্তঃপ্রজাতিক যে সব
প্রতিযোগিতা, আর একটা হচ্ছে পরজীবী। এইগুলোই হচ্ছে তোমার ঘনত্ব নির্ভর ফ্যাক্টর। আর একটি বিষয় রয়েছে ঘনত্ব স্বাধীন ফ্যাক্টর, যে ফ্যাক্টর পপুলেশনের সংখ্যা বৃদ্ধি বাড় থেকে নিয়ন্ত্রণ করা হয়, মানে পপুলেশনের ভিতরের কোনো অংশ নয় এটিকে বলছে স্বাধীন ফ্যাক্টর। দোজ ফ্যাক্টর ইনক্লুড ওয়েদার, ন্যাচারাল ডিজাস্টার অর পলিউশন। অর্থাৎ পলিউশন বা প্রাকৃতিক কোনো দুর্যোগ অথবা ওয়েদারের কারণে যদি কোনো পপুলেশনের নিয়ন্ত্রণ বা পপুলেশন বাধাগ্রস্ত হয়, সেটি হচ্ছে ঘনত্ব স্বাধীন ফ্যাক্টর। এরপরে আমরা 9 নম্বর যে পয়েন্টটি দেখি সেটি হচ্ছে অতি আহরণ এবং অব আহরণ। অতি আহরণ হচ্ছে ওভার ফিশিং, আর একটা হচ্ছে আন্ডার ফিশিং হচ্ছে অব আহরণ। তা তোমরা অতি আহরণ কথাটির অর্থ বলছে ডিপ্লিশন অফ স্টক অফ ফিশ ইন এ বডি অফ ওয়াটার বা এক্সেসিভ ফিশিং, অর্থাৎ অতিরিক্ত মাছ আহরণের ফলে কোনো জলাশয়ের স্টকের সংখ্যা যদি কমে যায়, এইটাকে আমরা সাধারণত অতি আহরণ বলে থাকি। এখানে দেখো সংজ্ঞা আকারে বলা হয়েছে কোনো জলাশয় হতে মাছ আহরণের পর উক্ত জলাশয়ে যে পরিমাণ মাছ অবশিষ্ট থাকে, সে অবশিষ্ট মাছ পরবর্তীতে উক্ত জলাশয়ের মূল মজুদ ধরে রাখতে ব্যর্থ হয়, ফলস্বরূপ উক্ত জলাশয়ের পপুলেশনের আকৃতি হ্রাস পায়। এই বস্তুকে মাছের অতি আহরণ বলে। আর অবাহরণ যেটা, সেটা বলছে টু ক্যাচ ফিউয়ার ফিশ দেন দি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পারমিটেড, মানে বেশি মাত্রায় আহরণের সুযোগ থাকা সত্ত্বেও যদি আমরা কম গ্রহণ করি, সেটাও কিন্তু ক্ষতিকর। কেমন দেখো, বলছে কোনো জলাশয় হতে আহরণের পর মাছের স্বাভাবিক মৃত্যু হারের যোগফল, মানে আহরণের কারণে একটা আহরণের কারণে যে মাছ মারা যায় আর স্বাভাবিক একটা মৃত্যু আছে, এই দুটো যোগফল তরুণ মাছের বেঁচে থাকা হারের চেয়ে যদি কম হয়, মানে তরুণ মাছ যে হারে বাড়তেছে তার থেকে যদি মৃত্যু হারটা কমে যায়, তাহলে ওখানে মাছের সংখ্যাধিক্য দেখা যাবে। মাছের সংখ্যাধিক্য দেখা দিলে মাছের খাদ্য অভাব দেখা যাবে, তখন তাকে অপহরণ বা আন্ডার ফিশিং বলা হবে। আসলে এর সমাধানের উপায় হচ্ছে অপটিমাম ফিশিং, অর্থাৎ এমনভাবে মাছ ধরতে হবে যাতে মাছের সংখ্যা তোমার মোটামুটি ঠিক থাকে, যাতে বেশি না হয় আর কি। আমরা 10 নম্বর যে পয়েন্টটি দেখব সেটি হচ্ছে ফিশারি ব্যবস্থাপনা আইন বা প্রবিধি, ফিশারি ম্যানেজমেন্ট রেগুলেশনস। এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, দেখো, অ্যাকর্ডিং টু ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এ ফিশারি ইজ অ্যান অ্যাক্টিভিটি লিডিং টু হারভেস্টিং অফ ফিশ। ইট মে ইনভলভ ক্যাপচার অফ ওয়াইল্ড ফিশ or raising of fish through aquaculture। এখানে বলছে দেখো, প্রতিটি দেশ মৎস্য সম্পদের ব্যবস্থাপনার কিছু যে নিয়ম কানুন পাশ করে থাকে তাকে ফিশারি ম্যানেজমেন্ট রেজুলেশন নামে পরিচিত হয়ে থাকে। বাংলাদেশ কিছু আইন আছে, যে আইনগুলো আমরা ফিশারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যবহার করি। এই তালিকাটা এখানে দেওয়া আছে, তোমরা দেখো। এখানে যেমন প্রাইভেট ফিশারিজ প্রোটেকশন অ্যাক্ট 1889, তারপর আছে প্রোটেকশন অফ কনজারভেশন অফ ফিশ অ্যাক্ট 1950, এরকম করে অনেকগুলি আছে, তোমরা এগুলো পড়ে নিয়ে যাও। ন্যাশনাল শ্রিম পলিসি 2014, তারপরে ন্যাশনাল ফিশারি পলিসি 1998, এরকম অনেকগুলি আছে, এগুলো তোমরা একটু দেখে নিও। এগুলি সবই হচ্ছে আইন বা প্রবিধি যার মাধ্যমে ফিশারিজ ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করা হয়। আমরা এতক্ষণ যে 10টি শিরোনাম আলোচনা করলাম, এটি মূলত ফিশ পপুলেশন ডিনামিক্সের এরিয়া। এরপর আমাদের আলোচনার বিষয় ফিশ পপুলেশন ডিনামিক্স অবজেক্টিভস বা উদ্দেশ্য নিয়ে। তবে টিউটোরিয়ালটা বড় হয়ে যাওয়ার জন্য আমরা আগামী ক্লাসে এটি আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আলোচনা। তোমরা জানো যে বিজ্ঞান বিষয়ক বাংলা টিউটোরিয়াল বায়োলজি স্কুলস নামক ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে।